আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি নতুন ইম্পোর্টেন্ট একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টরস। তো গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস আসলে কি? গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস হচ্ছে, ধরেন আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ দেই, তো একটা সার্চ স্ট্রিংয়ের এগেনস্টে বা একটা সার্চ টার্মের এগেনস্টে মিলিয়ন্স পেজেস আমরা দেখি, তাই না? ফার্স্ট পেজে 10টার রেজাল্ট, সেকেন্ড পেজে 10টা রেজাল্ট, থার্ড পেজে 10টা রেজাল্ট, এভাবে করে অনেক রেজাল্ট আমরা যে কোনো কিওয়ার্ডের এগেনস্টে আমরা দেখি বা আমরা খুঁজে পাই। তো কথা হচ্ছে, আমরা কিন্তু কোনো রেজাল্টেই সেকেন্ড পেজে খুব কম যায়, তাই না? আর থার্ড পেজে আরও কম যায়। আমরা সাধারণত ফার্স্ট পেজ থেকে আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন বা আমরা যেটা খুঁজছি সেটার সলিউশনটা বের করে নিতে পারি গুগল থেকে সহজে। এই জন্য সেকেন্ড পেজ বা থার্ড পেজে যাওয়ার দরকার হয় না। তো আসলে এই যে এতগুলো রেজাল্ট থেকে যে কোনো একটা সার্চ টার্মের এগেনস্টে হাজার হাজার রেজাল্ট থেকে ফার্স্ট পেজে কারা আসে এবং কেন আসে, তো এটা আসলে গুগল ডিসাইড করে কিভাবে? তো সহজ কথা হচ্ছে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এখানে কাজ করে এবং একটা সার্চের এগেনস্টে যে রেজাল্টগুলো আসে, সে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসে সেগুলো গুগলের এই র্যাঙ্কিং ফ্যাক্টরসের ভিতরে পড়ে এবং এই র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলোকে ঠিকঠাক মতো এফেক্টেড করে বলেই ওই রেজাল্টগুলো ফার্স্ট পেজে আসে। সো আমাদের কিন্তু এই জিনিসটা জানা দরকার যে র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো কী কী, এবং আমরা যদি জানতে পারি যে র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো এই, কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারবো এবং সাইটে বা আমাদের ক্লায়েন্টের সাইটে ইউজ করে তাদের সাইটটাকে কিন্তু ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। কারণ আমরা যদি না জানি যে গুগল আসলে কোন কোন প্যারামিটার্স ইউজ করে একটা সাইটকে র্যাঙ্ক করে, একটা পেজকে র্যাঙ্ক করে, দেন আমাদের আসলে এসইও শেখা বৃথা। এসইও সব কিছু শিখলাম কিন্তু গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো শিখলাম না, দেন আমাদের কিন্তু আসলে কোনো কিছুই শেখা হলো না। তো চলুন শুরু করা যাক। আর গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো এক এক করে আমরা আলোচনা করব এবং আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এবং কোন জিনিসগুলো আমাদের অবশ্যই আমাদের সাইটে ইউজ করতে হবে সেই সাইটটাকে এসইও অপটিমাইজড করার জন্য। তো প্রথমেই আসি আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কিওয়ার্ডস ইন মেটা টাইটেল। তো কিওয়ার্ডস কি সেটা আমরা জানি, তাই না? কিওয়ার্ডস হচ্ছে আমরা যেটা দিয়ে গুগলে সার্চ দেই। ফর এক্সাম্পল, কেউ যদি একটা কিওয়ার্ড খুঁজতে যাচ্ছে, কেউ যদি কোনো কিছু খুঁজতে চায় গুগলে, দেন গুগলে যেটা সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড। ফর এক্সাম্পল, কেউ একটা গান খুঁজতে চাচ্ছে, তো এটা কি লিখে সার্চ দিবে? ফর এক্সাম্পল, সে মান্না দের একটা গান খুঁজতে চাচ্ছে, তো মান্না দের সংস লিখে, মান্না দের সংস MP3 আর সামথিং লাইক দ্যাট লিখে যদি কেউ গুগলে সার্চ করে, দেন ওই যে মান্না দে MP3 সংস, এই স্ট্রিংটা হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে, তো কিওয়ার্ডস ইন মেটা টাইটেল এর মানে কি? মেটা টাইটেল মানে কি? মেটা টাইটেল হচ্ছে মেটা হচ্ছে গুগলকে সাজেস্ট করা। মেটা দিয়ে আমরা গুগলকে সাজেস্ট করতে পারি যে একটা পেজে কোনটা টাইটেল, কোনটা ডেসক্রিপশন, এবং কোনগুলো হচ্ছে কিওয়ার্ডস, এবং এই পেজটা কি গুগল ইন্ডেক্স হবে কি না, আর এই পেজের আসলে আর কি কি জিনিস গুরুত্বপূর্ণ সেগুলো আমরা মেটা দিয়ে গুগলকে বলে দিতে পারি। তো এরকম অনেকগুলো ম্যাটার মধ্যে একটা হচ্ছে মেটা টাইটেল, যেটা সাধারণত আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি, দেন যে ব্লু কালারের যে বোল্ড লেখাটা টাইটেল হিসেবে আসে সার্চ রেজাল্ট পেজে, ওটা সাধারণত মেটা টাইটেল। তো মেটা টাইটেল আমরা যখন ওয়ার্ডপ্রেসে বা জুমলাতে বা যে কোনো CMS-এ বা যে কোনো প্ল্যাটফর্মে, আমাদের যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু মেটা টাইটেল বসানো যায়। তো আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করব, যে কিওয়ার্ডের এগেনস্টে আমরা আমাদের আর্টিকেলটা লিখব, ওই কিওয়ার্ডটা অবশ্যই আমাদের আর্টিকেলের মেটা টাইটেল ট্যাগের ভিতরে ঢোকাতে হবে। তো মেটা টাইটেল আসলে কিভাবে লিখব সেটা যদি আমরা একটু দেখি, যে আসলে মেটা টাইটেলটা লিখব কিভাবে। ফর এক্সাম্পল, এটা
ওকে, টেক্সট এডিট একটু দেখি আমরা ম্যাটেরিয়ালটা কি। ওকে, open new documents. ওকে, এখানে একটা ম্যাটা টাইটেল থাকে এরকম, HTML এর ভিতরে থাকে হচ্ছে ম্যাটা, দেন এটা দিয়ে ম্যাটা শুরু, ম্যাটা নেম, টাইটেল, ম্যাটা নেম টাইটেল, দেন কন্টেন্ট is your keyword focused appealing title. এটা হচ্ছে একটা ম্যাটা, এবং এখানে দেখেন এই জায়গায় আমার টাইটেলটা দিব, রাইট? ওকে, সো এই পার্ট শেষ। আশা করি যে ম্যাটাটা কিভাবে লিখবো এবং ম্যাটা টাইটেলের যে কিওয়ার্ডটা দিতে হবে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। তো নেক্সট ফেজে আসি, কিওয়ার্ডস ইন ম্যাটা ডেসক্রিপশন। আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ দিব, দেখেন যে সার্চ পেজে, রেজাল্ট পেজে, ধরেন একটা লাইভ এক্সাম্পল যদি আমরা দেখি, ফর এক্সাম্পল গুগলে যদি আমরা এখানে সার্চ দেই, ধরেন যে এসইও বাংলাদেশ, এসইও ইন বাংলাদেশ লিখে যদি আমরা সার্চ দেই, দেখেন এখানে চলে আসছে অনেক কিছুই। ওকে, রাইট। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, টাইটেল, এটা হচ্ছে ম্যাটা টাইটেল, এটা হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন। ওকে, আর এটা হচ্ছে ইউআরএল। ক্লিয়ার? সো এখানে দেখেন গুগল কিন্তু আমাদের আর্টিকেলের ভিতর থেকে যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা নিয়ে আসছে, অথবা গুগল কিন্তু আমরা ম্যাটা ডেসক্রিপশনে যেটা দেই সাইটে, সেই ডেসক্রিপশনটা কিন্তু নিয়ে আসে। সো এই জিনিসটা কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারি। তো এই জিনিসটাই যে ম্যাটা ডেসক্রিপশনে যদি আমরা কিওয়ার্ডটা রাখি, দেন কিওয়ার্ডগুলো কিন্তু বোল্ড হয়ে আসে। এখানে দেখেন আমরা এসইউ লিখে সার্চ দিয়েছিলাম, এসইউ ইন বাংলাদেশ, তো এখানে ম্যাটা ডেসক্রিপশনে কিন্তু যে এসইও বাংলাদেশ এই জিনিসগুলো বোল্ড হয়ে আসছে। তার মানে গুগল এই জিনিসটা দেখে যে ম্যাটা ডেসক্রিপশনে আসলে কিওয়ার্ডটা আছে কিনা। যদি কিওয়ার্ডটা থাকে দেন ওরা কিন্তু সেটা ফোকাস করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এবং এটা কিন্তু একটা ম্যান্ডেটরি ইস্যু যে অবশ্যই ডেসক্রিপশনে যাতে কিওয়ার্ডটা থাকে। এবং এটা আমরা কিভাবে বসাবো সেটা একটা ডিফারেন্ট ইস্যু। ধরুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল অ্যাডমিন, shit, man, yeah, ওকে, এটা হচ্ছে একটা টাইপিক্যাল ড্যাশবোর্ড। আচ্ছা, আবার একটু 23 সরি, আসলে লগ ইনটা ভুলে গিয়েছিলাম। এনিওয়েজ, এটা হচ্ছে টাইপিক্যাল ড্যাশবোর্ড। সেটা সেভ করে রাখি, পাসওয়ার্ড। এনিওয়েজ, এটা হচ্ছে টাইপিক্যাল ড্যাশবোর্ড। এখন আমরা যদি একটা কন্টেন্ট লিখি, তো এখানে পোস্ট থেকে অ্যাড নিউ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। তো এখানে আসলে আমরা ম্যাটা টাইটেল, ম্যাটা ডেসক্রিপশনস কোথায় দিব সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এটা আমরা লাইভ দেখি একটু। স্লো, এনিওয়েজ,
তো লোড হয়েছে, দেখেন এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস এসইউ বাই ইয়োস্ট এখানে একটা প্লাগইন আছে। সো এটা আমরা যদি এক্সটেন্ড করি working এসইউ বাই ইয়োস্ট what happened there, man? Okay, SEO. Okay, let's close it. আর একটা ওয়েবসাইট খুলি, সেটা হচ্ছে ট্যাক্সটিং। ওকে, কন্টেন্ট নিব আমরা নতুন একটা আর্টিকেল, যেখানে আমরা মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনসগুলো দেখবো একটা একটা করে। ওকে, তো এখানে দেখুন টাইটেল, title, here is the content. Okay, এটা হচ্ছে কন্টেন্ট। এখানে দেখেন নিচে একটা অপশনস আছে এসইউ টাইটেল, এবং আমরা যে প্লাগইনটা ইউজ করতেছি এই মেটাগুলো বসানোর জন্য, সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইউ বাই ইয়োস্ট। ওকে, এই প্লাগইনটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পোস্টে মেটা ইজিলি বসাতে পারবো। এখানে দেখেন এসইউ টাইটেল। সো হেয়ার ইজ আওয়ার টাইটেল, এটা হচ্ছে আমার ডিফল্ট টাইটেল। এখন আমরা যদি সার্চ ইঞ্জিনে আরও ভালো কিছু দেখাতে চাই, দ্য মোস্ট enticing article meta title is here. ওকে, এটা হচ্ছে আমার মেটা টাইটেল, এবং তারপর যদি মেটা ডেসক্রিপশন দিতে চাই, here you will find the meta description tags that are keyword focused and understandable. ওকে, তো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দুই জায়গায় আমরা কিন্তু আমাদের যে টার্গেট কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা বসাবো। এখন আমরা যদি এই কন্টেন্টটা পাবলিশ করি, দেন পাবলিশ করলে কিন্তু গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এখানে হেয়ার ইজ আওয়ার টাইটেল দেখাবে না, বরং এটা দেখাবে, দ্য মোস্ট এন্টারেস্টিং আর্টিকেল মেটা টাইটেল ইজ হেয়ার, এটা দেখাবে, এবং এই মেটা ডেসক্রিপশনটা দেখাবে। আর এই যে টাইটেলটা, কন্টেন্ট টাইটেল, এটা কিন্তু আমাদের ইউজাররা দেখবে, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর কিওয়ার্ডস ইন হেডার ট্যাগ, H1 ট্যাগ। আমরা জানি যে HTML এ একটা পেজে অনেকগুলো ট্যাগ ইউজ করা যায়, রাইট? H1, H2, H3, H4 এরকম অনেকগুলো। সো এখানে দেখেন কন্টেন্টের ভিতরে আমরা এটাকে যদি আমরা H1 করতে চাই, হেডিং 1, এটাকে যদি আমরা হেডিং 2 দিতে চাই, দেন কিন্তু ইজিলি দেওয়া যায়, এবং প্রতিটা হেডিং ট্যাগের ভিতরে কিন্তু আমরা কিওয়ার্ড দিতে পারি। এবং গুগল সার্চ ইঞ্জিন রোবট যখন একটা পেজে আসে, তখন কিন্তু সে প্রথমে টাইটেল দেখে, দেন ডেসক্রিপশনস, দেন কিন্তু হেডিং ট্যাগে কী আছে সেটা দেখে। এবং আমরা যদি এই হেডিং ট্যাগগুলোতে যদি কিওয়ার্ড দিতে পারি টেকনিক্যালি, দেন কিন্তু এই পেজটা ভালো র্যাঙ্ক করবে ওই পার্টিকুলার কিওয়ার্ডে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কিওয়ার্ডস ইন পেজ কন্টেন্ট। ওকে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে কন্টেন্টগুলো ইউজ করলাম, এই কন্টেন্টে স্ট্র্যাটেজিক্যালি আমরা কিওয়ার্ডগুলো ইউজ করব। হয়তো ফার্স্ট প্যারাগ্রাফে, এটা যদি ফার্স্ট প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফের প্রথম দিকে বা শেষের দিকে, এবং মাঝখানে ওয়েল ডিস্ট্রিবিউটেড, ন্যাচারালি ডিস্ট্রিবিউটেড একটা কিওয়ার্ডসগুলো ন্যাচারালি ডিস্ট্রিবিউট করব, সোজা কথা যেটা।
ওকে। আর তারপরে আসি হচ্ছে লেংথ অফ দ্য কন্টেন্ট। ওকে, এটা আসলে ডিপেন্ড করে যে আপনার টপিক কী। যদি এরকম কোনো টপিক আপনি চুজ করেন সেটা 100 ওয়ার্ডের ভিতরে আপনি ক্লায়েন্টকে আর ভিজিটরকে পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে বুঝিয়ে দিতে পারেন, দেন অনেক সময় 100 ওয়ার্ডের কন্টেন্টই এনাফ। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা যদি আমরা চিন্তা করি, দেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের আর্টিকেল লেন্থ যত বড় হবে, এখান থেকে ওই আর্টিকেল থেকে অনেকগুলো আর্টিকেলের ভিতর থেকে বেশ কিছু কিওয়ার্ড অটো জেনারেটেড হয়। ইটস প্রোভেন। সো যত বড় আর্টিকেল হবে সার্চ ইঞ্জিনে তত ভালো র্যাঙ্ক করবে, এক। 2 নম্বর হচ্ছে ওই আর্টিকেলের ভিতর থেকে কিন্তু আনইনটেনশনালি বেশ কিছু কিওয়ার্ড জেনারেট হয়ে যায়, যেটা আপনি নিজে কল্পনাও করেননি বা কখনো টার্গেট করেননি, বাট সেই কিওয়ার্ডসগুলো কিন্তু আপনাকে ভালো একটা ট্রাফিক দিতে পারে। সো আমরা সাইটের কন্টেন্ট লেংথ অবশ্যই বড় করার চেষ্টা করব, তবে কখনোই জাঙ্ক কোনো ওয়ার্ডস বা জাঙ্ক কোনো সেন্টেন্স লিখবো না যেটা আসলে কোনো কাজে লাগে না। শুধু কন্টেন্টকে বড় করার দরকার নাই, সলিড জিনিস লিখবো, এবং সলিড জিনিস দিয়ে যত বেশি স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া যায়, যত বেশি ইনফরমেশন দেওয়া যায় আপনার কন্টেন্টটা তত বেশি সমৃদ্ধ হয়। এখানে লেংথ অর সাইজ বলতে বোঝানো হয়েছে যে কত বেশি ইনফরমেশন আপনি আপনার কন্টেন্টে দিতে পারছেন। ওকে, কন্টেন্ট ডুপ্লিকেসি খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু গুগলের কাছে। কারণ হচ্ছে যে আপনি আমার কন্টেন্ট নিয়ে কপি করে আপনার ব্লগে দিলেন, আরেকজনের কন্টেন্ট কপি করে আপনার ব্লগে দিলেন, এক্ষেত্রে ইউজাররা এসে কিন্তু নতুন কিছু পেল না। এতে গুগলের যে ইমেজটা, যে গুগল সার্চে যারা ইউজার যারা সার্চ করে তারা কিন্তু সেম কন্টেন্ট বারবার বিভিন্ন সাইটে দেখবে। এতে কিন্তু গুগলের কাছে গুগলের ব্যাড ইমপ্রেশন পড়বে তাদের কাছে। সো এই জিনিসটা আমরা কখনোই করব না, এবং এটা গুগল কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরসের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনি যদি কন্টেন্ট ডুপ্লিকেট করেন, অন্যের কন্টেন্ট ইউজ করেন, দেন কিন্তু আপনার ওই পার্টিকুলার পেজটা র্যাঙ্ক করাতে খুব কঠিন হবে। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ইউআরএল ক্যানোনিক্যালাইজেশন মানে হচ্ছে ধরেন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন nshamim.com, এখানে দেখেন nshamim.com এ আমরা যদি এন্টার করি দেন nshamim.com এ চলে যাবে www। আর যদি আমরা www দেই দেন কিন্তু সেম ওয়েবসাইটে যাচ্ছে, রাইট? তো এই যে একটা হচ্ছে www ভার্সন, আর একটা হচ্ছে আপনার নন www ভার্সন, দুইটা কিন্তু আপনার সেম ওয়েবসাইটে চলে যায়। তো আমাদের কাছে ভিজিটরের কাছে যদিও এটা সেম ওয়েবসাইট, কিন্তু গুগলের কাছে এটা কিন্তু ডিফারেন্ট একটা ওয়েবসাইট, ডিফারেন্ট দুইটা ওয়েবসাইট। এখন দেখেন nshamim.com এ আমার যে কন্টেন্টগুলো আছে, www দিলে কিন্তু আমার সেম কন্টেন্ট থাকে, তাই না? সো এখানে কিন্তু কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, আমরা যেটা ঠিক এর আগের এতে বলেছি যে আসলে কন্টেন্ট ডুপ্লিকেসিতে কী প্রবলেম হয়। তো এই জিনিসটা করা যাবে না, এবং এটার আসলে তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ আপনি সাইটের আপনার HTML টেক্সটে বসা দিতে পারেন, এক। আর 2 নম্বর হচ্ছে HTML থেকে কীভাবে বসাবেন, এটা হচ্ছে rel canonical, ওকে, দেন সাইট, আপনি কোন সাইটে রিডাইরেক্ট করতে চাচ্ছেন, ওকে। সো এটা হচ্ছে একটা ট্যাগ, এবং এই ট্যাগটা দিলে গুগল বুঝবে যে এখানে আমি www দেই অথবা না দেই, গুগল কিন্তু সব ভার্সনকেই এখানে রিডাইরেক্ট করবে, এবং গুগল তখন একটা এই ভার্সনটাকে কাউন্ট করবে ইন্ডেক্সেশনের জন্য এবং র্যাঙ্কিংয়ের জন্য এবং ইউজারকে পাঠানোর জন্য। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি এই ট্যাগটা ইউজ না করি আমাদের ওয়েবসাইটে, যেটা হবে গুগলের কাছে দুইটা ভার্সন ইন্ডেক্সড হবে,
এবং আমরা র্যাঙ্কিংয়ে বেশ বড় একটা বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হব। এই জিনিসটা করা যাবে না। এবং গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরসে ইউআরএল ক্যানোনিক্যালাইজেশন একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আশা করি এটা সম্বন্ধে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তো অপটিমাইজড ইমেজেস মানে কি? অপটিমাইজড ইমেজ হচ্ছে ধরেন আপনার পেজে ধরেন আপনার নাম হচ্ছে শামীম। তো আপনি যে আপনার যে এই ছবিটা বা এই ছবিটার ওনারের নাম যে শামীম, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেখানে তো রহিম, করিম, জামিলের ছবিও থাকতে পারে আপনার নামে দেওয়া। তো এটা আসলে কিভাবে বোঝাবে গুগলকে? তো এটা বোঝানোর জন্য আমরা একটা টেক্সট ইউজ করব। একটা এটাকে বলা হচ্ছে ইমেজ অল্টারনেটিভ ট্যাগ। ওকে, এটা কিভাবে বসাই? আমরা একটা ইমেজ কিভাবে একটা পেজে দেই, ইমেজ সোর্স দেন jpg, রাইট? ওকে, ধরুন যে এক্সাম্পল ডট jpg। ওকে, দেন এটা কি করি? হাইড দেয়, রাইট? হাইড হয়তো 100 পিক্সেল আর দেন উইথ তো 100 পিক্সেল। দেন আমরা যেটা করব, আমরা অল্টারনেটিভটা ইমেজ অল্টারনেটিভ দিয়ে সমান, রাইট? দেন গুগল কিন্তু এটা বুঝতে পারবে যে এটা আসলে এই ইমেজটা শামীম রিলেটেড কিছু, বা ইমেজের ওনার শামীম, বা ইমেজটা যেটা নিয়ে তার নাম হচ্ছে শামীম। এখানে আপনি দিতে পারেন যে টয়েস এসি অর এনিথিং, মানে আপনার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা যদি ইমেজের ভিতরে আপনি দেন অল্টারনেটিভ টেক্সটে, দেন কিন্তু গুগল বুঝবে যে এই ইমেজটা কি রিলেটেড। সো আমাদের যে কিওয়ার্ডটা থাকবে ওই কিওয়ার্ডটা আমরা ইমেজ অল্টারনেটিভ টেক্সটে বসাবো। আশা করি অপটিমাইজড ইমেজেস কি সেটা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইমেজ অবশ্যই যাতে ধরেন এটা যদি আপনার একটা পেজ হয়, ওই পেজের যাতে মোটামুটি ফুল উইডথ হয়, মানে কন্টেন্টের সাথে ইমেজের যাতে পারফেক্টলি ম্যাচ হয়। ভাঙ্গা ইমেজ দেওয়া হয় কি, ইউজাররা ডিস্ট্রাক্টেড হয়। সো এটা করা যাবে না। এই ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু গুগলের কাছে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো ওইটাও মনে রাখবো আমরা। আর এরকম কোনো ইমেজ ইউজ করবেন না যেটা আপনার পেজ লোডের চেয়ে ইমেজ লোড হতে অনেক বেশি সময় লাগে। সো ওইটাও অপটিমাইজড ইমেজের একটা অংশ। ফর এক্সাম্পল, আপনার পেজ লোড হতে 3 সেকেন্ড সময় লাগে, আপনার ইমেজ লোড হতে যদি 10 সেকেন্ড সময় লাগে, দেন সেটা কিন্তু আপনার অপটিমাইজড ইমেজ হলো না। এবং গুগল কিন্তু এটাকে খুব একটা ভালো একটা গুরুত্ব দেয় যে আপনার ইমেজ কত দ্রুত লোড হলো, আপনার পেজ কত দ্রুত লোড হলো, দ্যাটস ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর যেটা আসি সেটা হচ্ছে ফ্রেশলি আপডেটেড কন্টেন্টস। ওকে, কয়েকদিন আগে স্পেশালি এই সপ্তাহে গুগলে একটা গুগলকে নিয়ে যারা আসলে রিসার্চ করেন, তারা একটা আর্টিকেল পাবলিশ করেছে এরকম যে আসলে কীভাবে ব্যাকলিংস ছাড়া একটা পেজকে র্যাঙ্ক করানো যায়। তো এর মধ্যে ওই ব্যাকলিংস ছাড়া পেজ র্যাঙ্ক করানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন ইন্টারনেট মার্কেটাররা, সেটা হচ্ছে ফ্রেশলি আপডেটেড কন্টেন্টস। দ্যাট মিনস নিউজ রিলেটেড কন্টেন্টস। দ্যাট মিনস যে কন্টেন্টগুলো নতুন কোনো ইনফরমেশান নিয়ে আসে বা নতুন প্রতিদিন আপডেট হয়, ওই কন্টেন্টসগুলো গুগলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আমরা যেই নিশ নিয়ে ব্লগ করি না কেন, যে কিওয়ার্ড নিয়ে ব্লগ করি না কেন, ওই কিওয়ার্ড রিলেটেড নিউজ যে আইটেমসগুলো বা নতুন যেই ইনফরমেশনগুলো বাজারে আসে, ইন্টারনেটে পাওয়া যায়, ওই ইনফরমেশনগুলো কিন্তু কম্পাইল করে আপনার ওয়েবসাইটে দিতে পারেন। এবং যারা এই কাজটা করবে, যারা তাদের কন্টেন্টগুলো নিয়মিত আপডেট করবে, তারা তাদের সাইটটা অবশ্যই গুগলে ভালো র্যাঙ্ক করবে। এবং গুগল এটা দেখে যে কার ওয়েবসাইটে 2 বছর আগে লাস্ট কন্টেন্ট পাবলিশড হয়েছে, তারপরে কোনো কন্টেন্ট নাই। সো ড্যাড ব্লগসগুলো আসলে গুগল ইন্ডেক্স থেকে গুগল আস্তে আস্তে সরিয়ে দেয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আউটবাউন্ড অথরিটেটিভ লিঙ্কস। ফর এক্সাম্পল, আপনি একটা ব্লগ আছে, যেই ব্লগ থেকে আসলে উইকিপিডিয়াকে একটা ব্যাকলিংস দেওয়া দরকার, আপনি কিন্তু সেটা অবশ্যই দেওয়া উচিত। এবং এটা দিলে হয় কি, গুগল আসলে বুঝতে পারে যে না, এই ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো সোর্সগুলো কিন্তু অথরিটেটিভ ওয়েবসাইট থেকে নেওয়া। সো গুগল কিন্তু ওই পেজটাকে ট্রাস্ট করে এবং তারা এটাকে র্যাঙ্ক করে। সো আউটবাউন্ড অথরিটেটিভ লিঙ্ক হচ্ছে আপনি যে ওয়েবসাইটগুলোকে লিঙ্ক দিবেন, তারা যাতে আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক হয় এবং রিলায়েবল সোর্স হয়। আচ্ছা,
ইন্টারনাল লিঙ্কস টু রিলেভেন্ট পেজেস। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কখনো, সেটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই দেন কিন্তু উইকিপিডিয়াকে ঠিকই পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আপনি নিজেকে কখন প্রশ্ন করেছেন যে উইকিপিডিয়াটা আসলে কেন এত ভালো র্যাঙ্ক করে, সব কিছুতে কেন ওরা ফার্স্ট পেজে? আপনি উইকিপিডিয়া একটা পেজে যাবেন, ওরা দেখবেন যে রিলেভেন্ট যত পেজ আছে প্রতিটা পেজকে ওরা ইন্টারলিঙ্কিং করে। ইন্টারলিঙ্কিং হচ্ছে একই ওয়েবসাইটের, সেম ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক দেওয়া। সো এই যে ইন্টারনাল লিঙ্কিং যে ব্যাপার, রিলেভেন্ট পেজেস টু পেজেস, এই জিনিসটাকে গুরুত্বপূর্ণ, গুগলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুগল দেখে গুগলের সার্চ ইঞ্জিনের উপর যখন একটা পেজে আসে দেন ওরা রিলেভেন্ট পেজে যেতে চায় আপনার লিঙ্ক ধরে ধরে। সো গুগলকে যদি আপনি এই কাজটা সহজ করে দিতে পারেন দেন কিন্তু গুগল ইজিলি এবং খুব কমফোর্টেবলি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করবে। কিওয়ার্ডস ইন ইউআরএল, আমরা আমাদের একটা জিনিস সার্চ করেছিলাম ইন বাংলাদেশ, ওখানে কিন্তু আমরা দেখেছি যে এসইও রিলেটেড যে কিওয়ার্ডগুলো আপনার ইউআরএল আছে ওরা কিন্তু র্যাঙ্ক করছে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে অবশ্যই ইউআরএলে রাখার চেষ্টা করব, এবং এতে হয় কি আমাদের কিওয়ার্ডের প্রমিনেন্সিটা বাড়ে এবং মোটামুটি গুগলের কাছে গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরসে এটা অন্যতম একটা দাবিদার যে কিওয়ার্ডের টাইটেল এবং ডেসক্রিপশন এবং কন্টেন্টটা অবশ্যই যাতে ওয়েল ডিস্ট্রিবিউটেড, কিওয়ার্ডটা ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে। প্রেজেন্স অফ সাইট ম্যাপস, এখন কথা হচ্ছে যে সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইন্ডেক্স, যেটা দিয়ে যেটাতে আপনার ওয়েবসাইটের সব ইউআরএলগুলো একসাথে জমা থাকে। এখন কথা হচ্ছে যে এই সাইট ম্যাপটার কাজটা কী এবং গুগল এটাকে কেন ইম্পর্টেন্স দেয়। ফর এক্সাম্পল, আপনি মাসে একবার বা উইকলি একবার আপনার ওয়েবসাইটে নতুন কোনো কন্টেন্ট দেন। এখন গুগলের কাজ কী? গুগলের কাজ হচ্ছে ইন্টারনেট স্পেসে, ইন্টারনেট অ্যাটমসফিয়ারে যখনই নতুন কোনো কন্টেন্ট আসে সেটা গুগলের রোবট ক্রল করে। হ্যাঁ, তো আপনার ওয়েবসাইটে যদি সাইট ম্যাপ থাকে, ওই সাইট ম্যাপটা করবে কি অটোমেটিকলি আপনি যখনই কোনো কিছু অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে, সে কিন্তু গুগলকে পিং করবে যে এখানে নতুন একটা কন্টেন্ট আপডেটেড হয়েছে, এটাকে তুমি ইন্ডেক্স করে নাও। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ গুগলের কাজটাকে কিন্তু আপনি সহজ করে দিচ্ছেন, আপনার নতুন কন্টেন্টটাকে কিন্তু গুগলের কাছে পৌঁছায় যাচ্ছেন। সো সাইট ম্যাপটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর গুগলের রোবট কিন্তু সবসময় আপনার ওয়েবসাইটে এসে বসে থাকবে না নতুন কন্টেন্ট ইন্ডেক্স করার জন্য, কারণ আপনার ওয়েবসাইটটা নিউজ ওয়েবসাইট না, এটা একটা ব্লগ সাইট বা ওয়েবসাইট, যেখানে হয়তো আপনি প্রতিদিন কয়েকটা করে আপনি কন্টেন্ট পাবলিশ করছেন না, আপনি সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন এরকম করে কিন্তু আপনি কন্টেন্ট আপডেট করছেন। সো যখনই আপডেট হবে তখনই সাইটম্যাপ গুগলকে পিং করবে আপনার কন্টেন্টটা ইন্ডেক্স করার জন্য। এতে লাভ হবে কি যে যখনই আপনার কন্টেন্ট আপডেট হয় সাইটে বা এক্সিস্টিং পেজে কোনো কিছু যোগ করেন দেন কিন্তু গুগল জেনে যাবে যে এখানে কিছু একটা আছে, এটাকে ক্রল করতে হবে। এতে আপনার কন্টেন্ট ইন্ডেক্সেশনটাও অনেক বেশি ফাস্টার হয়। তারপর হচ্ছে ট্রাস্ট অফ দি ডোমেইন। ট্রাস্ট অফ দি ডোমেইন মানে কি? ডোমেইন নেম তো আমরা চিনি, তাই না? আমরা যে ওয়েবসাইটগুলো যেমন devstream.com হচ্ছে একটা ডোমেইন নেম। আপনার বিজনেস যেটা নিয়ে থাকবে, ব্লগ যেটা, যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের নামটা হচ্ছে ডোমেইন নেম। এখন ট্রাস্ট অফ দি ডোমেইন নেম মানে কি? আমরা এটা জানি যে ডোমেইন নেমের সময়কাল থাকে 1 বছর। 1 বছর পরে এটা আবার রিনিউ করতে হয়। হ্যাঁ, তো অনেকেই এই ডোমেইন নেমগুলো রিনিউ করে না, এবং অনেকেই আছে যারা ডোমেইন কিনে ওই ডোমেইন দিয়ে স্প্যাম করে বা ইন্টারনেটে বিভিন্ন আনওয়ান্টেড কার্যক্রম চালায়, এবং ওই ডোমেইনগুলো কিন্তু পরে ফ্রি হয়ে গেলে আপনি সেটা কিনতে পারবেন। সো গুগল কিন্তু একটা ডোমেইন র্যাঙ্ক করানোর সময় সে কিন্তু এই জিনিসটা দেখে যে ডোমেইনের ব্যাকগ্রাউন্ড কী, এই ডোমেইনটার হিস্টোরিটা কী। সো একটা ট্রাস্টওয়ার্দি ডোমেইন অবশ্যই কিনতে হবে আপনার। সেটা এই ডোমেইনে যাতে কোনো প্রিভিয়াস খারাপ হিস্টোরি না থাকে বা ডোমেইনটা যাতে ফ্রেশ হয়। সো ফ্রেশ ডোমেইন কেনার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে archive.org। সো archive.org-তে গিয়ে আপনি যদি আপনার ডোমেইনটার নাম লেখেন দেন কিন্তু ও প্রিভিয়াস হিস্টোরি খুঁজে বের করে দিবে যে এই ডোমেইনটা এর আগে কখনো ইন্ডেক্সড হয়েছিল কিনা এবং কী কী পেজ ইন্ডেক্সড হয়েছিল। সো আমি যদি দেখি nshamim.com আসলে এর আগে কী অবস্থা, তো এখানে দেখেন যে আসলে এই ডোমেইনটা ফ্রেশ এবং এর আগে কখনো ইউজ হয় নাই।
কারণ এখানে কোনো পেজ আর্কাইভ নাই। এইভাবে আপনার কিন্তু ডোমেইনটা ফ্রেশ কিনা সেটা কিন্তু খুঁজে বের করে ফেলতে পারেন। লোকেশন অফ দ্য সার্ভার এটা তেমন ইম্পর্ট্যান্ট না হলেও মোটামুটি ইম্পর্ট্যান্ট, কারণ পেজ স্পিড একটা ভাইটাল একটা ইস্যু গুগলের কাছে। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে আছেন, আপনার সার্ভার যদি বাংলাদেশের আশেপাশের কোনো কান্ট্রিতে হয় বা বাংলাদেশে হয়, কেউ যখন আপনার বাংলাদেশ থেকে কেউ যদি সার্চ করে দেন আপনার পেজটা কিন্তু বেশি দ্রুত লোড হবে। এই জন্য লোকেশন অফ সার্ভারটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ইউএসের আশেপাশে কোথাও থাকেন, দেন সার্ভারটা যদি ইউএসএতে থাকে আপনার, দেন আমরা কিন্তু কেউ যদি গুগলে সার্চ করে আপনার ওয়েব পেজে যায় ইউএসএ থেকে, দেন আপনার ইউএসএ থেকে কিন্তু আপনার ওয়েবসাইটটা বেশ ভালো লোড হবে, খুব তাড়াতাড়ি লোড হবে। সো এই জিনিসটা গুগলের কাছে ইম্পর্ট্যান্ট। আমরা এটা যদিও একবারে সেই রকেট এরকম না, একবারে কী বলবো এটাকে শিওরফায়ার চান্স না। তারপর এটা যদি আপনি করতে পারেন যে আপনি যেখানে আছেন ওটার আশেপাশে যদি লোকেশনটাও রাখা যায়, বা আপনার টার্গেট অডিয়েন্স যেখানে ওটার আশেপাশে যদি ধরেন আপনার টার্গেট মার্কেট ইউএসএ, সো আপনার সার্ভারটা যদি ইউএসএতে হয় দেন এটা কিন্তু গুগল এটাকে বেশি গুরুত্ব পাবে। সাইট অপটিমাইজ ফর মোবাইল, এটা ইদানিং এই 2015-এ বেশ গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে মোবাইল ইউজার্স কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। ইভেন এখন 50%-এর উপরে আমরা যারা ইন্টারনেট ইউজ করি সবাই কিন্তু মোবাইল দিয়ে প্রায় অনেকেই আছে যারা মোবাইলের উপর থাকে, তারা ল্যাপটপ, ট্যাব এগুলো খুব কম ইউজ করে। সো এই রেশিওটা কিন্তু বাড়ছে, যদিও এখন স্টিল এটা ইটস গ্রোয়িং এবং ইটস হিউজলি গ্রোয়িং, মানে এটা খুব তাড়াতাড়ি বাড়ছে। সো গুগল কিন্তু এই জিনিসটা দেখছে যে আপনার ওয়েবসাইটটা আসলে মোবাইলে কেমন দেখা যায়, ট্যাবে কেমন দেখা যায়, ডেস্কটপে কেমন দেখা যায়, ল্যাপটপে কেমন দেখা যায়। সো আপনি যদি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন দেন কিন্তু গুগল আপনার সাইটে ট্রাফিক পাঠাতে স্বাচ্ছন্দ্য ফিল করবে। কারণ একটা ট্রাফিক আপনি যদি গুগল অ্যানালাইটিক্স একটু চেক করেন বা অন্য কোনো ট্রাফিক স্টেট কাউন্টার ইউজ করে যদি আপনি চেক করেন, দেন দেখবেন যে মোটামুটি বেশ ভালো পরিমাণ ট্রাফিক আপনি কিন্তু মোবাইল থেকে ভিজিট করছে আপনার ওয়েবসাইটটা, যে কোনো ওয়েবসাইট। সো গুগল যদি দেখে যে আপনার ওয়েবসাইটটা মোবাইল অপটিমাইজ না বা রেসপন্সিভ না, দেন কোনো একটা ট্রাফিক যদি মোবাইল থেকে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে আসতে চায়, গুগল কিন্তু কখনোই ওকে আপনার ওয়েবসাইটে পাঠাবে না। এই জন্যে রেসপন্সিভ ওয়েবসাইট হওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে যে টার্মটা সেটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলস ভেরিফাই কিনা আপনার ওয়েবসাইটটা। এটা হচ্ছে এটার কারণ হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে কোনো হ্যাকিং অ্যাটেম্পট হলো বা কোনো ম্যালিশিয়াস কোড আছে আপনার ওয়েবসাইটের থিমে, তো গুগল এটা পাইলো এবং পাওয়ার পরে আপনাকে সে কীভাবে নোটিফাই করবে, সে নোটিফাই করবে কিন্তু গুগল ওয়েবমাস্টার টুলসে। ইভেন আপনি যে এই ওয়েবসাইটের ওনার এবং এই ওয়েবসাইটটাকে যে আপনি প্রমোট করছেন সেটা গুগল বুঝবে কীভাবে। ইভেন আপনার যে সাইট ম্যাপের কথা আমরা আগে জেনেছি, তো সাইট ম্যাপটা আসলে কীভাবে গুগলকে জানাবেন, গুগলের কাছে সাবমিট করবেন, এই জিনিসগুলো সব কিছুর জন্যই কিন্তু গুগল ওয়েবমাস্টার টুলসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং গুগল ওয়েবমাস্টার টুলসে যদি আপনি ভেরিফাই করান আপনার ওয়েবসাইটটা, দেন কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে যে সাইট ম্যাপ সেই সাইট ম্যাপটা সাবমিট করতে পারবেন, গুগলের কোনো মেসেজ আপনি পড়তে পারবেন আপনার ওয়েবসাইটের রিলেটেড, ইভেন কোন কোন জায়গা থেকে ট্রাফিক আসছে, আপনার সাইটের পেজের কী অবস্থা, এটা পেজ লোডিং টাইম কেমন, ইভেন আপনার সাইটে যদি কোনো ম্যাটা ট্যাগ অথবা মেটা ডাটা বা স্কিমা ডাটা ইনক্লুড করতে হয় সেগুলোর কী পারফরম্যান্স, ইভেন কোন কোন কিওয়ার্ডে আপনি ভিজিটর পাচ্ছেন, এই সবগুলো কিন্তু গুগল ওয়েবমাস্টার টুলস থেকে আপনি দেখতে পারবেন। এবং যাদের ওয়েবসাইটে গুগল ওয়েবমাস্টার টুলসটা ইনক্লুড করা আছে, গুগল ওয়েবমাস্টার টুলসে যাদের ওয়েবসাইটে ভেরিফাইড করা আছে, তাদেরকে গুগল কিন্তু আলাদা গুরুত্ব দিতেই পারে এবং গুগল কিন্তু দেয়। ওকে, নাম্বার অফ লিঙ্কিং ফ্রম রোড ডোমেইনস, এটার কথা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি ডেপস্টিম থেকে একটা লিঙ্কস পাইছেন, nShamim.com ওয়েবসাইট থেকে 2টা লিঙ্কস পাইছেন। ওকে, তাহলে এখানে নাম্বার অফ লিঙ্কের রুট ডোমেইনস কিন্তু 2টা, এক হচ্ছে ডেপস্টিম আর একটা হচ্ছে nShamim.com। যদি nShamim.com থেকে আপনি 2টা পাইছেন, ডেপস্টিম থেকে একটা লিঙ্কস পাইছেন। সো এরকম ডিফারেন্ট ডোমেইন থেকে, যত বেশি ডিফারেন্ট ডোমেইন থেকে আপনি লিঙ্কস পাবেন, আপনার ওয়েবসাইটটা কিন্তু তত বেশি অথরিটেটিভ হবে বা গুগলের কাছে তত বেশি ভ্যালু পাবে। ওকে, এখন মনে করেন যে ডেপস্টিম লিমিটেডের পেজ র্যাঙ্ক হচ্ছে 3 ফর এক্সাম্পল, nShamim 0। সো nShamim-এর মতো আর যদি 5টা ওয়েবসাইট থেকে আপনি যদি লিঙ্কস পান
আর যদি ডেভস্ট্রিম থেকে একটা লিঙ্ক পান, দেন devstream.com এর লিঙ্কটা কিন্তু আপনার গুগলের চোখে বেশি মূল্যবান, কারণ ডেভস্ট্রিম লিমিটেডের পেজ র্যাঙ্ক হচ্ছে 3 আর অ্যানশামিমের হচ্ছে 0। এই জন্য আর যে ডোমেইন থেকে আপনি লিঙ্ক নিয়ে আসবেন বা ব্যাকলিঙ্কস পাবেন, ওই ডোমেইনগুলো পিআর যাতে পেজ র্যাঙ্ক যাতে ভালো হয়। এখন পেজ র্যাঙ্ক চেক করার অনেক ওয়েবসাইট আছে। একটা পপুলার ওয়েবসাইট হচ্ছে আপনার পিআর চেকার, পিআর checker.info। সো এই ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার যে ডোমেইন থেকে আপনি ব্যাকলিংকস নেবেন, ওই ডোমেইনে পিআর চেক করতে পারবেন। বা আপনি যদি ওপেন সাইট এক্সপ্লোরারে যান, ওপেন সাইট এক্সপ্লোরার, দেন আপনার একটা কম্পিটিটরের সাইটটা এন্টার করবেন। এন্টার করার পরে ও কিন্তু দেখায় দিবে যে কোন কোন জায়গাতে ওপেন সাইট এক্সপ্লোর, দুইটা পি হয়ে গেছে। ওপেন সাইট এক্সপ্লোরার থেকে কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের ব্যাকলিংকস, ইভেন্ট, তাদের পেজ র্যাঙ্ক সব কিছুই মোটামুটি দেখতে পারবেন। সো আশা করি এই জিনিসটা নিয়ে কনফিউশন দূর হবে আপনার। রিলেভেন্ট লিঙ্কস, ওকে, ফর এক্সাম্পল আপনি অনলাইন এডুকেশন নিয়ে একটা ব্লগ বানিয়েছেন। এখন কথা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি অনলাইন এডুকেশন রিলেটেড হয়, আপনি যেখান থেকে ব্যাকলিংকস নিয়ে আসবেন, ওই ব্যাকলিংকসগুলো অবশ্যই যাতে এডুকেশন রিলেটেড ওয়েবসাইটগুলো থেকে আসে বা এডুকেশন ম্যাটেরিয়ালস থেকে আসে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আপনি অনলাইন এডুকেশন নিয়ে লিখছেন, কিন্তু আপনি ব্যাকলিংক নিয়ে আসতেছেন সকার ব্লগ থেকে বা ক্রিকেট ব্লগ থেকে বা এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো ব্লগ থেকে। এই জিনিসটা কখনোই করা যাবে না। অবশ্যই রিলেভেন্ট লিঙ্কস লাগবে র্যাঙ্কিং করতে, এবং এটা গুগলের চোখে বেশ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে গুগল একটা সাইটকে র্যাঙ্ক করার সময় দেখে যে পেজটা, এই পেজের ব্যাকলিংকস কোথা থেকে আসছে, এবং ওই ব্যাকলিঙ্কিং যে ডোমেইনগুলো, ওই ডোমেইনগুলোকে আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড কি না। ওকে, এটা হচ্ছে লিঙ্কিং ডোমেইন অথরিটি। সেম জিনিস, যে আপনি যে ডোমেইন থেকে ব্যাকলিংকস পাইছেন, ওই ডোমেইনগুলোর অথরিটি কেমন। এখন কথা হচ্ছে যে ডোমেইন অথরিটি মানে কি? ডোমেইন অথরিটি মানে হচ্ছে আপনি যেখান থেকে ব্যাকলিংকস পাবেন, ওই ডোমেইনটার আসলে বয়স কেমন, ওই ডোমেইনটার পেজ র্যাঙ্ক কত, ওই ডোমেইনটা কতগুলা, ওই ডোমেইনটার এক্সিস্টিং কতগুলা ব্যাকলিংকস আছে, ওই ডোমেইনটার পেজের কন্টেন্টের কী অবস্থা, ওই ডোমেইনটার সোশ্যাল সিগন্যাল কেমন। সোশ্যাল সিগন্যাল মানে হচ্ছে ডোমেইনটা ফেসবুকে কেমন শেয়ার হয়েছে, টুইটারে কেমন শেয়ার হয়েছে, গুগল প্লাসে কেমন শেয়ার হয়েছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি আজে বাজে যে কোনো ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে আসলে কিন্তু সেটা আপনার জন্য কোনো কাজ করবে না। এবং 2015-এ যখন আপনি এসইও করবেন, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। নাম্বার অফ ডো ফলো অ্যান্ড নো ফলো লিঙ্কস। আচ্ছা, ডো ফলো অ্যান্ড নো ফলো লিঙ্কস মানে কি? আচ্ছা, এটা এখানে একটু বোঝাই। ধরেন যে আমরা যদি একটা লিঙ্ক দিই আমাদের ওয়েবসাইটে, এক পেজ থেকে আরেক পেজে, লিঙ্কটা কেমন হয় একটু দেখি। লিঙ্কটা হয় এরকম href http ধরেন www.shamin.com। এখানে দেখেন, এটা হচ্ছে আমার লিঙ্ক, ওকে, আর এটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট। সো এই জিনিসটা যদি আমরা ব্রাউজারে দেখি, তাহলে কী হবে, শুধু আমার নামটা আসবে আর বাকিগুলো কিন্তু হিডেন থাকবে, তাই না? নামের উপর ক্লিক করলে আমি এই ওয়েবসাইটে চলে যাব। এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা নর্মাল লিঙ্ক, এবং এটা হচ্ছে ডো ফলো লিঙ্ক, কারণ এখানে এক্সট্রা কোনো আপনার কোনো কিছু ট্যাগ, মানে এই লিঙ্কের ভিতরেও অন্য কিছু ট্যাগ বা কোনো নো ফলো ট্যাগ বা হাবিজাবি কিচ্ছু নাই। সো এটা হচ্ছে নর্মাল ডো ফলো ট্যাগ। সাধারণত আমরা যা দেখি সবই হচ্ছে ডো ফলো ট্যাগ, ডো ফলো লিঙ্কস। এখন কথা হচ্ছে যে এটাকে যদি আমরা ন ফলো করতে চাই, তাহলে কী করতে হবে, এখানে একটা এক্সট্রা ট্যাগ লাগাতে হবে, রয়্যাল ন ফলো। তো এই জিনিসটা যখন থাকবে রয়্যাল ইকুয়ালস টু ন ফলো, এই রয়্যাল ন ফলো ট্যাগ যখন থাকবে, তখন এই যে এটা কিন্তু সেম দেখাবে, এবং এটার উপর ক্লিক করলে কিন্তু আমরা সেম ওয়েবসাইটে যাব। কিন্তু সাধারণ ইউজাররা কিন্তু এই জিনিসটা বুঝবে না যে এটা ডো ফলো বা নো ফলো। যেহেতু আমরা এসইও শিখছি, সো এসইও নিয়ে আলোচনা করতে, এসইওতে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে একটা লিঙ্ক ডো ফলো কিনা বা নো ফলো কিনা। এবং এটা কিন্তু আমার সোর্স কোড থেকে, আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন বা ফায়ারফক্স ইউজ করেন, দেন আপনার
ব্রাউজার থেকে যদি আপনি সোর্স কোডটা দেখেন যে কোনো পেজের একটা লিঙ্ক চেক করলে বুঝবেন যে লিঙ্কটা আসলে নফলো বা ডফলো কিনা। যদি এখানে এই ট্যাগটা না থাকে দেন ডফলো, আর যদি এই ট্যাগটা থাকে দেন এটা নফলো, রাইট? তো এখানে কথা হচ্ছে নাম্বার অফ ডফলো অ্যান্ড নফলো লিঙ্কস ভেরিয়েশন কেমন। তো ডফলো লিঙ্কস মানে হচ্ছে যে এই লিঙ্কটা ধরে গুগল কিন্তু ফলো করবে। তার মানে হচ্ছে এই লিঙ্কটা যেখানে থাকে গুগল কিন্তু অ্যাঙ্কর টেক্সট হিসেবে এটাকে কাউন্ট করবে এবং ওরা এই লিঙ্কটাকে একটা ভ্যালু দেবে। কিন্তু যখনই এখানে একটা নফলো ট্যাগ থাকবে তখন কিন্তু গুগল এটাকে দেখবে ঠিকই, কিন্তু এটা কি এই ট্যাগটা থাকার কারণে গুগল কিন্তু এই অ্যাঙ্কর টেক্সট ধরে এখানে যাবে না, এই পেজটাতে যাবে না, এবং এই পেজটাকে যে পেজ থেকে লিঙ্ক দেওয়া হয়েছে ওই পেজ থেকে কোনো জোস পাস করবে না বা লিঙ্ক জোস পাস করবে না, মানে কোনো ভ্যালু পাস করবে না। সো আমরা যখন ব্যাকলিংস করব তখন যাতে এই ট্যাগটা না থাকে, এর নফলো ট্যাগ না থাকে। ধরুন একটা লিঙ্ক ক্রিয়েট করলেন, সোর্স কোডে গিয়ে দেখলেন যে এই ট্যাগটা আছে, যার মানে ওই পেজ থেকে আপনি যে ব্যাকলিংসটা পাইছেন ওই ব্যাকলিংসটা কিন্তু নর্মালি এই ততটা গুরুত্বপূর্ণ গুগলের কাছে মনে হবে না যতটা আপনার সিম্পল লিঙ্কস থাকে। সো এই ধরনের সিম্পল লিঙ্ক যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, ডফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য প্রতিটা ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হবে এবং গুগলের চোখে বেশ ইম্পর্ট্যান্ট হবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি যে ডফলো কি এবং নফলো কি। একটা জিনিস মনে রাখবেন, খুব বেশি ডফলো লিঙ্ক করতে যাবেন না, ব্যাকলিঙ্কস আনতে যাবেন না, ডফলো এবং নফলোর একটা কম্বিনেশন রাখবেন। ফর এক্সাম্পল আপনি যদি 70টা ডফলো করেন দেন অবশ্যই যাতে 30টা নফলো থাকে ওখানে, তাহলে গুগলের কাছে এটা ন্যাচারাল মনে হবে। আনন্যাচারাল এরকম কিছু আমরা করব না যেটা গুগলের কাছে রোবোটিক মনে হবে। ওকে, আর ব্যাকলিংসের কথা যেটা আমরা বলছি যে ব্যাকলিংস কিন্তু আপনার ভোট, ধরেন যে আমি আপনাকে কেন ব্যাকলিংস দেবো, কারণ আমি আপনাকে সাজেস্ট করতেছি। সো 100টা মানুষ কিন্তু আপনাকে 100টা মানুষের মধ্যে 100 জনই কিন্তু আপনাকে সাজেস্ট করবে না। হ্যাঁ, 100 জনের মধ্যে 30 জন কিন্তু আপনাকে ওরা কিন্তু নিউট্রাল থাকবে। সো গুগলের কাছে কিন্তু একটা ন্যাচারাল করার জন্য ওই 30 জনকে আমরা নিউট্রাল রাখবো। তার মানে হচ্ছে 30টা নোফলো লিঙ্ক আমরা রাখবো 70টা ডফলো লিঙ্কের পাশাপাশি, ব্যাকলিংসের পাশাপাশি। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আচ্ছা, লিঙ্ক ডাইভার্সিটি মানে হচ্ছে ধরেন এখানে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে নাসিরুদ্দিন শামীম, রাইট? তো আমরা 100টা যদি ব্যাকলিংস করি দেন প্রতিটা লিঙ্কে কিন্তু আমরা নাসিরুদ্দিন শামীম অ্যাঙ্কর টেক্সট রাখবো না। এখানে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, তো এক এক সময় এক একটা কিওয়ার্ড ইউজ করবো। একবার ধরেন যে এটা যদি আমার কিওয়ার্ড হয়, একবার এর সংক্ষিপ্ত রূপ, একবার এর প্লোরাল রূপ, একবার হচ্ছে এর প্লোরাল, একবার হচ্ছে আপনার এই জিনিসটা মাথায় রাখবো যে লিঙ্কের ব্যাকলিংসের অ্যাঙ্কর টেক্সটে আমরা ডাইভার্সিফাইড করবো, অ্যাঙ্কর টেক্সটটাকে ডাইভার্সিফাইড করবো। এবং শুধু অ্যাঙ্কর টেক্সট না, আমরা নিউজ ব্লগ থেকে আমরা ব্যাকলিংস নিব, আমরা আপনার বিভিন্ন প্রফেশনাল ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিব, আমরা হচ্ছে ফোরামস থেকে ব্যাকলিংস নিব, আমরা কমিউনিটি পেজেস থেকে ব্যাকলিংস দিব, তারপর হচ্ছে ওয়েব 2.0 থেকে ব্যাকলিংস দিব। এরকম লিঙ্কের ডাইভার্সিফাইড করবো, মানে বিভিন্ন সোর্স থেকে, পিডিএফ থেকে লিঙ্ক নিব, তারপরে হচ্ছে ভিডিও থেকে লিঙ্ক নিব। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা লিঙ্ক নিয়ে আসবো এবং এই জিনিসটাকে বলা হচ্ছে লিঙ্ক ডাইভার্সিফিকেশন বা লিঙ্ক ডাইভার্সিটি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কনটেক্সচুয়াল লিঙ্কস ওয়ে মোর। আচ্ছা, এখন কনটেক্সচুয়াল লিঙ্কস কি? ফর এক্সাম্পল আপনি এটা একটা ব্লগ, ধরেন যে নিউজ ব্লগ। এখন নিউজ ব্লগের সাইড বারে তো প্রচুর লিঙ্ক থাকে, তাই না? একটা হচ্ছে এটা ধরেন যদি একটা খবর হয়, তো খবরের পাশেও কিন্তু প্রচুর খবর থাকে বা সাইড বার থাকে, হেডার থাকে, নিচে ফোটার থাকে। তো এই যে খবরের ভিতর থেকে যদি আপনি একটা লিঙ্কস পান দেন এটা হবে হচ্ছে কনটেক্সচুয়াল লিঙ্কস, মানে কন্টেন্টের ভিতর থেকে যদি মানে রিটেন কন্টেন্টের ভিতর থেকে যদি আপনি লিঙ্কস পান সেটা হবে কনটেক্সচুয়াল লিঙ্কস। এবং কনটেক্সচুয়াল লিঙ্কসের ভ্যালুটা কিন্তু গুগলের চোখে অন্যরকম। আপনি যদি সাইডবার থেকে একটা লিঙ্কস পান বা এই যে এটা যদি একটা ওয়েব পেজ হয়, ওয়েব পেজের ফুটারে দেখবেন যে ক্রেডিট দেওয়া থাকে বা অনেক কিছু দেওয়া থাকে। সো ক্রেডিট থেকে লিঙ্ক পাওয়ার গুরুত্ব আর কন্টেন্টের ভিতর থেকে লিঙ্ক পাওয়ার গুরুত্ব কিন্তু সেম না। কন্টেন্টের ভিতর থেকে যে লিঙ্কটা পাবেন সেটা কিন্তু বেশি গুরুত্ব বহন করে গুগলের চোখে।
ওকে, নাম্বার অফ কিওয়ার্ডস ইন অ্যাঙ্কর, এই যে যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্কর টেক্সটগুলো, ধরেন যে লিঙ্কটাকে আমরা যে টেক্সট দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। ওকে, তো কতগুলো, ধরেন যে আপনি যদি 100টা এরকম লিঙ্ক ক্রিয়েট করেন, তো 100টা লিঙ্কের মধ্যে কতগুলো লিঙ্কের অ্যাঙ্কর টেক্সটে আপনার কিওয়ার্ডটা আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সো যত বেশি আপনি আপনার পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে যত বেশি অ্যাঙ্কর টেক্সট করতে পারবেন, যত বেশি অ্যাঙ্কর করতে পারবেন, ওই কিওয়ার্ডটা তত ভালোভাবে গুগলে র্যাঙ্ক করবে। ডোমেইন এজ একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ফর এক্সাম্পল হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি 1 মাসের হয় বা 2 মাসের হয়, দেন যে ওয়েবসাইটটা আপনার 1 বছরের, তার সাথে কিন্তু কম্পিট করতে আপনার একটু সময় লাগবে, কারণ 1 বছর যাবত যে ওয়েবসাইটটা চালাচ্ছে, গুগল কিন্তু তাকে ইজিলি ট্রাস্ট করবে, ইজিলি বিলিভ করবে, যেটা আপনার 2 মাসের ব্লগে আপনি সেই বিলিভনেস বা সেই ট্রাস্টওয়ার্দি জিনিসটা পাবেন না গুগলের চোখে। এটা আপনি মেনে নিতেই হবে। কিন্তু এই জিনিসটা ওভারকাম করার বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন ব্যাপার আছে, বিভিন্ন টেকনিক্স আছে। যেমন আপনি যদি প্রচুর রিসোর্সফুল এবং কোয়ালিটি ব্লগ লিখতে পারেন, কোয়ালিটি কন্টেন্ট লিখতে পারেন, এবং আপনি যদি আউটবাউন্ড অথরিটেটিভ লিঙ্কগুলা যদি পারফেক্ট হয়, ম্যাচড হয়, এবং বড় বড় সাইটগুলো যেগুলোকে গুগল ট্রাস্ট করে, ওগুলাকে যদি ভালোভাবে রিলেটেড লিঙ্কগুলো দিতে পারেন, দেন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটাকে স্টিল ট্রাস্ট করবে। তো এই জিনিসটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, যদিও এটা বেশ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এবং আমরা এটা মাথায় রাখবো। ধরেন আপনার 1 বছর পরে কোনো একটা বিজনেস করার ইচ্ছা আছে, আপনার যদি সময় থাকে আপনি এটা এখন থেকে ওই ডোমেইন নেমটা কিনে রাখতে পারেন। ডোমেইন হিস্টোরি, যেটা আগেই বলেছি আমরা আরেকটা ট্যাবে, আরেকটা স্লাইডে, সেটা হচ্ছে যে আপনার ডোমেইনের হিস্টোরিটা বা লিঙ্কিং রোড ডোমেইন অথরিটিটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ট্রাস্টওয়ার্দি ডোমেইনটা যাতে আপনার হাতে থাকে, এবং আপনার ডোমেইনটা যাতে ট্রাস্টওয়ার্দি হয়, এবং এর আগে যদি কোনো এই ডোমেইনটা এর আগে যদি কোনো নেগেটিভ কোনো রেজাল্ট থাকে বা নেগেটিভ কোনো ইস্যুস থাকে, ওই জিনিসটা আমাদের কিন্তু এখন সেটা ইফেক্ট করতে পারে। তো আমরা যখনই ডোমেইন কিনবো, অবশ্যই ফ্রেশ ডোমেইন কিনবো, এবং archive.org ওয়েবসাইটটা দিয়ে আমার ডোমেইনটার হিস্ট্রিটা চেক করে নিব যে এর আগে আসলেই কোনো প্রবলেম ছিল কি না। ওকে, একটা জিনিস খেয়াল করছেন, কান্ট্রি লেভেল ডোমেইন ম্যাটার্স, সেটা হচ্ছে যে আমরা যদি মিউজিক রিলেটেড যে কোনো কিছু, ধরেন আমরা যদি এখানে সার্চ করি যে সার্চ করব, সেটা হচ্ছে শিরোনামহীন সং ডাউনলোড লিখে যদি আমরা সার্চ দেই, এখানে দেখেন music.com.bd। তো এই জিনিসটা আমরা বুঝাতে চাচ্ছিলাম, আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে কান্ট্রি লেভেল ডোমেইন ম্যাটার্স। আপনি যদি বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের এরকম কোনো জিনিস নিয়ে গুগলে সার্চ করেন, দেন .bd আছে, এরকম ডোমেইনগুলো কিন্তু ভালো র্যাঙ্ক করবে। ওকে, সো লোকাল কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, লোকাল যে কোনো ইস্যুস নিয়ে যদি আপনি কাজ করেন, দেন আপনি কিন্তু এই কান্ট্রি লেভেল টপ ডোমেইনগুলো আপনি কিনতে পারেন, এবং ডোমেইনটা বিটিসিএল থেকে কেনা যায়, এবং এগুলো নর্মাল ডোমেইনের চেয়ে একটু বেশি দাম পড়ে। কিন্তু আপনি যদি লোকাল বিজনেস করতে চান, দেন কিন্তু .com.bd ডোমেইনগুলো বেশ কাজের, এবং গুগল দেখে যে আসলে এই ইনফরমেশনগুলো যারা সার্চ করছে তারা কোন কান্ট্রির, কোন রিজিয়নের, এবং তারা কী লিখে সার্চ করছে। তারা যদি লোকাল কন্টেন্ট খুঁজতে চায়, দেন কিন্তু google.com.bd ডোমেইনগুলোকে র্যাঙ্ক করবে। সো এই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টরস, এবং গুগলে অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরসে এটা কিন্তু স্পেশালি 2015-এ বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা মোটামুটি শেষের পর্যায়ে। র্যাঙ্কিং ফ্যাক্টরস আসলে 200টার উপর র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে গুগলের, সবগুলো কিন্তু বলে শেষ করা যাবে না। আমি মোটামুটি 30টার মতো এখানে আলোচনা করেছি। তো লাস্ট হচ্ছে সোশ্যাল সিগন্যাল। ওকে, সোশ্যাল সিগন্যালটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ফেসবুকে কেমন শেয়ার হয়, টুইটারে কেমন শেয়ার হয়, গুগল প্লাসে কেমন শেয়ার হয়, আর এই যে এর কম্বিনেশন, মানে মানুষ আপনার ওয়েবসাইটটাকে আসলেই পছন্দ করে কি না, সেটা কিন্তু বোঝা যাবে যে আপনার ওয়েবসাইটের পপুলারিটি ফেসবুকে কেমন, টুইটারে কেমন, বা গুগল প্লাসে কেমন। কারণ মানুষ আসলে, ধরেন আপনি যদি নিজের কথা চিন্তা করেন, আপনি আসলে কি শেয়ার করেন বেশি? অবশ্যই ফেসবুকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ফেসবুকে শেয়ার করেন বা টুইটারে টুইট করেন, রাইট? সো গুগল কিন্তু এই জিনিসটাকে একটা আলাদা একটা ইম্পর্টেন্স দেয়, যে ওরা দেখে যে রোবট আসলে কি, একটা রোবট তো রোবটই, হ্যাঁ, একটা মেশিন,
কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন রোবটের পাশাপাশি ওরা আসলে আরেকটি ওদের ইন্টেলিজেন্সটা ইনক্রিজ করার জন্য ওরা যেটা করলো, ওরা একটা অ্যালগোরিদম বানালো, যেটা হচ্ছে যে মানুষ একটা পেজকে কেমন লাইক করে সেটা বোঝা যাবে কিন্তু রিয়েল হিউম্যান বিইং যারা আছে তারা আসলে ফেসবুকে কী শেয়ার করে বা কী টুইট করে, কি গুগল প্লাসে কী শেয়ার করে, এই জিনিসটার উপর বেস করে। সো এই জিনিসটাকে কিন্তু গুগল বেশ ইম্পর্টেন্স দেয় যে মানুষ আসলে আপনার পেজটাকে লাইক করে কিনা বা শেয়ার করে কিনা বা টুইট করে কিনা। সো আপনার পেজটাতে আপনার পেজটাকে যাতে মানুষ পেজটার কন্টেন্ট মানুষ যাতে ভালোভাবে বা ইজিলি শেয়ার করতে পারে সেজন্য অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাটনগুলো ইনক্লুড করবেন, যাতে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসে এইটা এই যে সোশ্যাল সিগন্যাল এই জিনিসটাকে ম্যানিপুলেট করা যায়। তো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসে। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসে 200টার মতো আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে। তো এই 30টা হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং এগুলো অবশ্যই পালনীয়, এবং এই জিনিসগুলো এই 30টা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন বাকি জিনিসগুলো কিন্তু আপনি অটোমেটিকলি কভার করে ফেলবেন এই 30টা দিয়ে। সো আশা করি যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আপনি প্রতিটা টার্ম নিয়ে গুগলে সার্চ করবেন, ডিটেল পড়তে পারবেন, কারণ প্রচুর টিউটোরিয়াল আছে প্রতিটা টার্মস নিয়ে। এবং ইভেন আমি চেষ্টা করব আমার এই anshamim.com ব্লগে প্রতিটা টপিক নিয়ে আলাদাভাবে টিউটোরিয়াল বানানোর। তো আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, এবং নতুন কোনো ভিডিও সাজেশনস বা টিউটোরিয়াল সাজেশনস থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমার এই ভিডিওটা ইউটিউবে, টুইটার, ফেসবুকে শেয়ার করলে অনেক খুশি হব। তো আশা করি ভালো থাকবেন সবাই। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।